হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনচ্যাপ্টারে তোমাদের সকলকে স্বাগতম জানাই। দেখো, এর আগে যে ভিডিওটা ছিল সেটা ছিল কাকে নিয়ে? সেটা ছিল বিম্বিসারকে নিয়ে। বিম্বিসারকে অশ্বাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা, ঠিক আছে? অশ্বাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার। তো তারপরে এই আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে এই অশ্বাঙ্ক বংশের বিম্বিসারের পরে কে আসে? অজাতশত্রু। অজাতশত্রু হচ্ছে বিম্বিসারের পুত্র, ঠিক আছে? মগধের সিংহাসনে বসে। এই বিম্বিসারের পরে কে মগধের সিংহাসনে বসে? মগধের সিংহাসনে বসে অজাতশত্রু বসে, ঠিক আছে? এই 16টা যে মহাজন পদ ছিল, 16টাকে রাষ্ট্রে কিন্তু এই 16 মহাজন পদ, 16টি যে রাষ্ট্র সেটা মগধই দখল করে ফেলে, ঠিক আছে? তো তার উপাধি, এই অজাতশত্রুর উপাধি কি ছিল? কুনিক। কুনিক ছিল এই অজাতশত্রুর উপাধি। কথিত আছে পিতা বিম্বিসারকে হত্যা করে সিংহাসনে বসে। অজাতশত্রু কি করে? বিম্বিসারকে হত্যা করে অজাতশত্রু সিংহাসনে বসে, এটা কথিত। তার আমলে রাজগৃহে প্রথম বৌদ্ধ ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়, ঠিক আছে? রাজগৃহে। এই কার সময়কালে, এই কার সময়কালে, কোন রাজার সময়কালে? শশাঙ্কের, যদি বলে শশাঙ্কের কোন রাজার সময়কালে মগধে এই বৌদ্ধ ধর্ম অনুষ্ঠিত হয়, সেটা হবে অজাতশত্রু। এবং কোথায়? মগধের রাজগৃহে, ঠিক আছে? তারপর দেখো উদয়ভদ্র। তারপরে উদয়ভদ্র হচ্ছে এই অজাতশত্রুর পুত্র। অজাতশত্রুর পুত্র হচ্ছে উদয়ীন বা উদয়ভদ্র। সিংহাসনে বসেন এই বিম্বিসারের পরে, ঠিক আছে? 459 খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে? তারপর গঙ্গা ও সোন নদীর সঙ্গমস্থলে, অর্থাৎ গঙ্গা ও সোন যে নদী আছে তার যে মিলিত স্থল, সঙ্গমস্থল, সেখানে সঙ্গমস্থলে পাটলিপুত্র নামক স্থানে রাজধানীতে স্থানান্তর করেন। এই যে বিম্বিসারের যেখানে রাজধানী ছিল সেখান থেকে তিনি কি করে, সেখানে রাজধানী থেকে কি উদয়ভদ্র কি করে, তার ছেলে রাজধানীকে এই জায়গায় নিয়ে যায়, পাটলিপুত্রকে নিয়ে যায়। পাটলিপুত্র কোন জায়গায়? গঙ্গা ও সোন নদীর যে সঙ্গমস্থল, সমাধি বারবার এসছে, যাই হোক, সঙ্গমস্থলটা হচ্ছে পাটলিপুত্র, সেখানে নিয়ে যায় উদয়ভদ্র, ঠিক আছে? তিনি পাটলিপুত্রকে পাটনা শহরে প্রতিষ্ঠা করে, ঠিক আছে? পাটলিপুত্রকে বা পাটনা শহর প্রতিষ্ঠা করে। কে প্রতিষ্ঠা করে? পাটনা। উদয়ভদ্র, বিম্বিসারের পুত্র উদয়ভদ্র প্রতিষ্ঠা করে এই পাটলিপুত্র বা পাটনা যে শহরটা, সেটা। কারণ রাজধানী করে দেয় মগধের, ঠিক আছে? গঙ্গা এবং সোন নদীর মিলিত স্থল হচ্ছে এই পাটলিপুত্র, ঠিক আছে? তারপরে দেখো, তারপরে রয়েছে শশাঙ্ক বংশ চলে গেল, হর্ষাঙ্ক বংশ চলে গেল, ঠিক আছে? হর্ষাঙ্ক বংশ হয়ে গেল। এখন হর্ষাঙ্ক বংশের পরে কি আসলো? শিশুনাগ বংশ, ঠিক আছে? শিশুনাগ বংশ নিয়ে এখানে আলোচনা হবে এখন। তাহলে 430 খ্রিস্টপূর্বাব্দে হর্ষাঙ্ক বংশের শেষ যে শাসক ছিলেন নাগদশক ছিলেন হর্ষাঙ্ক বংশের শেষ শাসক, ঠিক আছে? তাকে হত্যা করে কি করে? তাকে হত্যা করে তার তার যে সভার যে সদস্য, ঠিক আছে, তার মধ্যে সেই নাগ দশক যে রাজা ছিল হর্ষাঙ্কের, তার যে সেই রাজসভার যে সভাসদ ছিল শিশুনাগ, তিনি তাকে হত্যা করে রাজাকে সিংহাসনে বসেন এবং মগধ শিশুনাগ রাজবংশের রাজত্ব শুরু হয়, ঠিক আছে? মগধে তারপরে কি শিশুনাগ রাজত্ব শুরু করে, ঠিক আছে? সিংহাসনে বসে তিনি প্রথমে গিরিব্রজ, পরে বৈশালীতে রাজধানী স্থানান্তর করে, ঠিক আছে? এই শিশুনাগ কি করে? প্রথমে গিরিব্রজতে রাজধানী স্থানান্তর করে মগধে, তারপরে বৈশালীতে সেই রাজধানী গিরিরাজ থেকে বৈশালীতে নিয়ে যায়, ঠিক আছে, রাজধানী। তারপরে দেখো কালাশোক শিশুনাগের মৃত্যুর পর তার পুত্র, অর্থাৎ শিশুনাগের পুত্র কি? কালাশোক কি করে? কালাশোক বা কাকবর্ণ, ঠিক আছে, অর্থাৎ কালো ছিল। কালাশোক বা কাকবর্ণ সিংহাসনে বসেন, ঠিক আছে? তিনি স্থায়ীভাবে পাটলিপুত্রের রাজধানী স্থানান্তর করেন, ঠিক আছে? এই বৈশালী থেকে তিনি আবার কি করে? পাটলিপুত্রের রাজধানী নিয়ে আসে, ঠিক আছে? তার আমলে বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়। এই কালাশোকের আমলেই কিন্তু দ্বিতীয় যে সম্মেলনটা, সেটা বৌদ্ধ ধর্মের, সেটা সম্মেলন অনুষ্ঠিত হয়, ঠিক আছে? তারপরে দেখো, তাকে হত্যা করে মহাপদ্মানন্দ সিংহাসনে বসে, ঠিক আছে? তাকে কে হত্যা করে? মহাপদ্মানন্দ হত্যা করার পরে, ঠিক আছে, কালাশোককে মহাপদ্মানন্দ হত্যা করে সিংহাসনে বসে মগধে, ঠিক আছে?
তারপরে দেখো নন্দ বংশ। এবারে এই মহাপদ্মানন্দ যে হত্যা করলো কালাশোককে, তারপরে নন্দ বংশের সূচনা করে দিল এই মহাপদ্মানন্দ। মহাপদ্মানন্দ ছিলেন নন্দ বংশের প্রতিষ্ঠাতা। যা বললাম, নন্দ বংশ ছিল প্রথম অক্ষত্রিয় বংশ, অর্থাৎ মহাপদ্মানন্দ কোনো ক্ষত্রিয় বংশ ছিল না, ঠিক আছে। মহাপদ্মানন্দ পুরাণ ও এবং জৈন ও বৌদ্ধ ধর্মশাস্ত্রে তাকে নিচ বংশগত শূদ্র বলা হয়েছে, অর্থাৎ মহাপদ্মানন্দ কিন্তু কোনো ক্ষত্রিয় বংশ ছিল না, তিনি শূদ্র বংশের লোক ছিলেন, ঠিক আছে। পুরাণে তাকে একছত্র সম্রাট, সর্বক্ষত্রান্তক, তারপরে হচ্ছে সকল ক্ষত্রিয় সর্বক্ষত্রান্তক বা সকল ক্ষত্রিয় রাজার উচ্ছেদকারী বা সর্বক্ষত্রিয়োচ্ছেদ, তারপরে দ্বিতীয় পরশুরাম, এগুলো নাম বলা হতো এই মহাপদ্মানন্দকে, এইগুলো নামে ডাকা হতো, ঠিক আছে। মহাপদ্মের পর তার 8 পুত্রকে মগধের সিংহাসনে বসেন, ঠিক আছে। মহাপদ্মানন্দের পর তার যে 8টে পুত্র রয়েছে একে একে সিংহাসনে বসে তারা, ঠিক আছে। মহাপদ্মের পরে কে প্রথম বসে? এই বংশের শেষ যে রাজা ছিলেন, এই নন্দ বংশের যে শেষ রাজা ছিলেন সেটা কে ছিলেন? এটা হলো ধনানন্দ। ধনানন্দ ছিলেন এই নন্দ বংশের শেষ রাজা, ঠিক আছে। সুবিশাল, এই 8 জন যে তার পুত্র হয়েছে তার মধ্যে ধনানন্দ ছিল লাস্ট, ঠিক আছে, শেষ রাজা, ঠিক আছে। সুবিশাল সাম্রাজ্য, শক্তিশালী সেনাবাহিনী অধিপত্য ছিল এই ধনানন্দ, ঠিক আছে। তার আয়ত্তকালেই মেডিসনের রাজা আলেকজান্ডার ভারতে অভিযান আসে, ঠিক আছে। অর্থাৎ তারা এই ধনানন্দের রাজত্বের সময় কিন্তু আলেকজান্ডার ভারতে আক্রমণ করে, ঠিক আছে। সামরিক বলের ভয়েই আলেকজান্ডারের বিশ্বজয়ী সেনাদল মগধের ওপর আক্রমণ হানাতে সাহস পায়নি, ঠিক আছে। অর্থাৎ মগধের এত সেনা ছিল যে এই আলেকজান্ডার, যিনি কিনা বিশ্বকে জয় করার একটা পরিকল্পনা তৈরি করে ফেলেছিল, তিনি পর্যন্ত এই আলেকজান্ডার এই ধনানন্দকে কি করতে পারেনি, পরাস্ত করতে পারেনি, কারণ সেনাবাহিনী সব থেকে বেশি ছিল, ঠিক আছে। তারপরে দেখো মৌর্য বংশ। তারপরে কি আছে? মৌর্য বংশ। নন্দ বংশ পরে মৌর্য বংশ। চন্দ্রগুপ্ত মৌর্য কৌটিল্য বা চাণক্য নামক জৈনক কূটনীতিজ্ঞ ব্রাহ্মণের সহায়তায়, এই চাণক্য বা কৌটিল্য একজনই, তার সহায়তায়, ঠিক আছে, এই চন্দ্রগুপ্ত মৌর্য ধনানন্দকে কিন্তু পরাজিত করেছিল এই চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে। কার সহায়তা করেছিল? চাণক্য বা কৌটিল্য, ঠিক আছে। কূটনীতির বিশেষজ্ঞ তিনি একজন, ঠিক আছে। সারা পৃথিবীতে যে কূটনীতি চলে সেটা বলতে পারো প্রায় 90% কূটনীতি কিন্তু এই চাণক্যের নীতি, ঠিক আছে। ডিপ্লোমেসি বা যে বিদেশ নীতিগুলো চলে সেটাও কিন্তু প্রায় 90% চাণক্যর নীতি অনুসারেই চলে। ধনানন্দ পরাজিত করে মগধের সিংহাসনে বসেন। ধনানন্দকে পরাজিত করে কে বসেন? চন্দ্রগুপ্ত মৌর্য মগধের সিংহাসনে বসেন এবং মৌর্য বংশের প্রতিষ্ঠাতা করেন এই চন্দ্রগুপ্ত মৌর্য, ধনানন্দকে পরাজিত করে। তারপর দেখো কৌটিল্য বা চাণক্য আসল নাম ছিল বিষ্ণুগুপ্ত। এই চাণক্যের আসল নাম কি ছিল? বিষ্ণুগুপ্ত। তিনি অর্থশাস্ত্র নামক বিখ্যাত গ্রন্থ রচনা করেন। কি রচনা করেন? অর্থশাস্ত্র নামক বিখ্যাত গ্রন্থ যে রচনা করেন কে? কৌটিল্য বা চাণক্য। পুরাণ মতে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য তার মাতা অথবা মাতামহী মুরা ছিলেন নন্দবংশীয় এক রাজার শূদ্র পত্নী, ঠিক আছে। মুরার নাম থেকেই এই বংশের নাম হয় মৌর্য বংশ, ঠিক আছে, ঠিক আছে। তার মাতা কিন্তু মুরা ছিলেন, ঠিক আছে। মাতামহী মুরা ছিলেন নন্দবংশীয় এক রাজার শূদ্র পত্নী, ঠিক আছে। এই মুরা থেকে কি হয়? মৌর্য বংশ হয়। সিংহাসনে বসে চন্দ্রগুপ্ত উত্তর পশ্চিম ভারতে গ্রিক শাসকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, ঠিক আছে। সিংহাসনে বসেই চন্দ্রগুপ্ত মৌর্য কি করে? উত্তর পশ্চিম ভারতের যে গ্রিক শাসক রয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়। তারপরে দেখো খ্রিস্টপূর্ব 317 অব্দে গ্রিক সেনাপতি ইউথিডিমস পলায়ন করলে ইউথিডিমসকে তিনি আক্রমণ করে দেয়, ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্য। তো ইউথিডিমস পলায়ন করলে ভারতে উত্তর পশ্চিম সীমান্তে গ্রিক শাসনের অবসান হয়ে যায়, ঠিক আছে। এই ইউথিডিমসকে কে পরাজিত করে?
অর্থাৎ তিনি পালাতে বাধ্য হন, ঠিক আছে, গ্রিক একজন সেনাপতি, ঠিক আছে। কার জন্য? এই চন্দ্রগুপ্ত মৌর্যের জন্য। চন্দ্রগুপ্ত মৌর্য গ্রিকদের কাছে স্যান্ডোক্রটাস নামে পরিচিত, ঠিক আছে। স্যান্ডোক্রটাস মানে গ্রিকরা চন্দ্রগুপ্তকে কি বলতো? স্যান্ডোক্রটাস, ঠিক আছে, স্যান্ডোক্রটাস নামে পরিচিত ছিল গ্রিকদের কাছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চন্দ্রগুপ্ত মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, তিনি কিন্তু এই স্যান্ডোক্রটাস নামে পরিচিত গ্রিকদের কাছে। গ্রিকরা তাকে এই নামে ডাকতো, ঠিক আছে। পরবর্তীকালে আলেকজান্ডারের সেনাপতি ও ব্যাবিলনের রাজা সেলুকাস উত্তর পশ্চিম ভারত পুনরুদ্ধার করার জন্য ভারত আক্রমণ করলে চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে তার যুদ্ধ হয়, ঠিক আছে। অর্থাৎ আলেকজান্ডারের সেনাপতি ও ব্যাবিলনের রাজা সেলুকাস, এই দুজন উত্তর পশ্চিম ভারত আক্রমণ করা শুরু করে, ঠিক আছে। এবং শুরু করার সময় ভারত আক্রমণ করলে চন্দ্রগুপ্ত মৌর্য তাদের সঙ্গে যুদ্ধ হয়। তাদের এই ব্যাবিলনের রাজা সেলুকাস এবং আলেকজান্ডার সেনাপতির সঙ্গে যুদ্ধ হয় উত্তর পশ্চিম ভারতের জন্য, ঠিক আছে, 300 খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে। সেলুকাস এই যুদ্ধে পরাজিত হয়। শেষ পর্যন্ত এক সন্ধি স্বাক্ষর, অর্থাৎ এই সেলুকাস এবং আলেকজান্ডারের সেনাপতি তারা পরাজিত হয়ে যায় চন্দ্রগুপ্তের সামনে, ঠিক আছে। কথিত আছে তার কন্যা হেলেনের সাথে চন্দ্রগুপ্তের বিবাহ হয়, ঠিক আছে। এই সেলুকাস যে পরাজিত হয়ে যায়, যার ফলে সেলুকাসের কন্যার সঙ্গে কি হয়? চন্দ্রগুপ্তের বিবাহ হয়ে যায়। সেলুকাস চন্দ্রগুপ্তের রাজসভায় মেগাসথনিস নামক এক গ্রিক দূত পাঠান, ঠিক আছে। সেলুকাস কি পাঠান? চন্দ্রগুপ্তের রাজসভায় একজন গ্রিক দূত পাঠান। সেটা হলো চন্দ্রগুপ্তের রাজসভায় কাকে পাঠান? মেগাসথনিসকে পাঠান, ঠিক আছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মেগাসথনিস কার সময়কালে আসে? সেটা হলো দেখো, চন্দ্রগুপ্তের সময়কালে কিন্তু এই মেগাসথনিস আসে। মেগাসথনিস অ্যাকচুয়ালি কে ছিলেন? মেগাসথনিস ছিলেন এই সেলুকাস যে রয়েছে, ঠিক আছে, ব্যাবিলনের রাজা সেলুকাস, ব্যাবিলন থেকে আসে মেগাসথনিস। ব্যাবিলনের রাজা সেলুকাস কি করেন? তাকে সেলুকাস কি করেন? একটা রাজদূত পাঠান। কার কাছে রাজদূত পাঠান? চন্দ্রগুপ্তের কাছে পাঠান, ঠিক আছে, যার নাম ছিল মেগাসথনিস, ঠিক আছে। এই মেগাসথনিস কি লেখেন? ইন্ডিকা নামে একটা গ্রন্থ লেখেন, ঠিক আছে। এই গ্রন্থে কিন্তু ভারতের সেই সময়কালের যে বিবরণটা ছিল, সেই সময়কালের ইতিহাস, গুরুত্বপূর্ণ ইতিহাস সম্বন্ধে এই মেগাসথনিসের এই ইন্ডিকাতে পাওয়া যায়, ঠিক আছে। তো মেগাসথনিসকে কে পাঠিয়েছিলেন? সেলুকাস কে ছিলেন? এই চন্দ্রগুপ্ত মৌর্যের শ্বশুর মশাই বলতে পারো, ঠিক আছে। তার কারণ তার সেলুকাসের মেয়ের সাথেই কিন্তু চন্দ্রগুপ্তের বিয়ে হয়, ঠিক আছে। আর হচ্ছে তিনি কিন্তু ব্যাবিলনের রাজা ছিলেন সেলুকাস, ঠিক আছে। আর মেগাসথনিস লিখেছে কি? ইন্ডিকা, ভারতের সেই সময়কালের বিবরণ নিয়ে, ঠিক আছে। চন্দ্রগুপ্ত মৌর্য গুজরাটের জুনাগড় সুদর্শন লেকটি নির্মাণ করেন, ঠিক আছে। চন্দ্রগুপ্ত মৌর্য কি নির্মাণ করেন? একটি গুজরাটের যে গুজরাটের জুনাগড়ে সুদর্শন একটা লেক তৈরি করেন, ঠিক আছে। লেক নির্মাণ করেন তিনি, চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্তের রাজপ্রাসাদ ছিল কাঠের তৈরি, ঠিক আছে। মানে চন্দ্রগুপ্ত মৌর্যের যে রাজপ্রাসাদ ছিল সেটা কিন্তু কাঠের দিয়ে তৈরি ছিল। ঐতিহাসিক হেমচন্দ্র চৌধুরী, অর্থাৎ তিনি ওই ইতিহাসবিদ একজন হেমচন্দ্র চৌধুরী, তাকে চন্দ্রগুপ্ত মৌর্যকে ভারতের প্রথম ঐতিহাসিক বৃহৎ সাম্রাজ্যের স্থাপত্যি বলা হয়েছে, ঠিক আছে। মানে যে প্রথম বৃহৎ সাম্রাজ্য স্থাপন করেছে, এই হেমচন্দ্র রায় চৌধুরী তাকে বলেছেন, ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্যকে বলে অভিহিত করেছেন, ঠিক আছে। ভদ্রবাহুর কাছে চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্মে দীক্ষিত হন। কার কাছে জৈন ধর্মে দীক্ষিত হন চন্দ্রগুপ্ত মৌর্য? ভদ্রবাহুর কাছে। চন্দ্রগুপ্ত মৌর্য ভদ্রবাহুর কাছে জৈন ধর্মে দীক্ষিত হন, ঠিক আছে। এবং জৈন প্রথা অনুসারে মহীশূরের শ্রবণ বেলগোলা নামক স্থানে অনশনে দেহত্যাগ করেন। এই চন্দ্রগুপ্ত মৌর্য যে দেহত্যাগ করেন, সেটা কিভাবে দেহত্যাগ করেন? মহীশূরের শ্রবণ গোলা নামক স্থানে তিনি দেহত্যাগ করেন অনশন করে, জৈন ধর্মের অনুসারে, ঠিক আছে। জৈন ধর্ম অনুসারে কিন্তু কোনো না খেয়ে দেহত্যাগ করতে হয়, ঠিক আছে। তো এই জৈন ধর্ম যে দীক্ষিত কে করেছিল? ভদ্রবাহু করেছিলেন, ঠিক আছে। তারপর দেখো, কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রিক দূত মেগাসথনিসের বিবরণ ইন্ডিকা গ্রন্থে, ঠিক আছে। কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রিক দূত মেগাসথনিসের বিবরণ ইন্ডিকা গ্রন্থে, তারপরে বিশাখ দত্তের বিশাখ দত্ত কি লিখেছেন? মুদ্রাক্ষস নাটক, ঠিক আছে, ও বৌদ্ধ গ্রন্থ দিব্যদান গ্রন্থে, তারপরে জাস্টিন, এরিয়ান, স্ট্রোবো, প্লিনি এর রচনায় চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ব্যবস্থা রয়েছে।
মানে চন্দ্রগুপ্ত শাসন ব্যবস্থা কিরকম ছিল তা কোন কোন গ্রন্থে রয়েছে এইখানে রয়েছে, ঠিক আছে। কৌটিল্যর অস্ত্রশস্ত্র, মেগাস্তেনিসের ইন্ডিকা, বিশাখ দত্তের এই বিশাখ দত্তের মুদ্রাক্ষর, সেটা কিন্তু বিভিন্ন এক্সামে থাকে, ঠিক আছে। বিশাখ দত্তের মুদ্রাক্ষর লিখেছে যে তা সেই নাটকে রয়েছে। বৌদ্ধ গ্রন্থে যে দিব্য দান রয়েছে সেই গ্রন্থে রয়েছে। জাস্টিন, এরিয়ান, স্ট্রোবো, প্লিনি এইসব যারা গ্রন্থ লিখেছেন, রচনা করেছেন, তাদের কিন্তু গ্রন্থে এই চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ব্যবস্থা ছিল, ঠিক আছে। তো আজকের জন্য এই বন্ধুই, ধন্যবাদ। আর হলো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। আর যারা 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 এর আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই তারা ওই এর আগের ভিডিওগুলো দেখে নিও, ঠিক আছে। তোমাদের ভারতের ইতিহাস সম্পর্কে আমি মনে করি আর কোনো পড়তে হবে না। এই সিরিজটা কমপ্লিট করলেই তোমাদের প্লেলিস্টটা কমপ্লিট করে তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। যদি তোমরা তারপরে একটা এমসিকিউ করে নিতে পারো অনেকগুলো, তাহলেই তোমাদের আর কোনো টেনশন নেই, ঠিক আছে। ভারত ইতিহাস কমপ্লিট হয়ে যাবে। ধন্যবাদ দেখার জন্য।